আমেরিকা সফর শেষ করে ভারতবর্ষে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথমবার কিন্তু আমেরিকা সফরে গেলেন নরেন্দ্র মোদী। পাশাপাশি নরেন্দ্র মোদী আমেরিকা ছাড়ার পরই সে দেশে গিয়ে পৌঁছান বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবং উপদেষ্টা হওয়ার পর মানে রাষ্ট্রনায়ক হওয়ার পর মোহাম্মদ ইউনূসেরও কিন্তু এটা প্রথম আমেরিকা সফর। ফলে দুই দেশের জনগণই কৌতূহল দৃষ্টিভঙ্গিতে তাকিয়েছিল দুই দেশের রাষ্ট্রনায়করাই এই আমেরিকা সফর থেকে তার নিজের দেশের জন্য ঠিক কী কী অর্জন করে ফেরেন। এই তুলনামূলক একটি ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব ভারত এবং বাংলাদেশের আমেরিকার সঙ্গে এমন কিছু চুক্তি হলো যা ভারত এবং বাংলাদেশের ভবিষ্যৎকেই বদলে দিতে পারে। নিঃসন্দেহে দুই দেশের অর্থনৈতিক পরিকাঠামো এবং সামরিক বাহিনী এবং ভবিষ্যৎ সম্ভাবনা সব দিক থেকেই আমেরিকার সঙ্গে এই চুক্তি কিভাবে দুই দেশের সরকারকে ভবিষ্যতে দিশা দেখাতে পারে তাই নিয়েই আজকের এই ভিডিওর শেষ অবধি দেখবেন। এই ভিডিওতে কোনো অত্যাধিক সমালোচনা বা ক্রিটিসিজমমূলক কথাবার্তা নেই, কিন্তু যে তথ্যগুলো আছে সেগুলো দুই দেশের নাগরিক বা জনসাধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা বুঝতে পারবেন একসময় কিন্তু এই আমেরিকার মতো পাশ্চাত্যের বিভিন্ন দেশই ভারত এবং বাংলাদেশ কোনো দেশকেই কিন্তু সম্মান দিত না, অর্থাৎ বরাবরই তারা তাচ্ছিল্যের চোখে এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশকে কিন্তু কনসিডার করত। কিন্তু বর্তমানে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূস আমেরিকা সফরে গিয়ে যেগুলো নিজেদের দেশের জন্য নিয়ে এলেন তা নিঃসন্দেহে ঐতিহাসিক এবং নজিরবিহীন। সব কিছু জানার জন্যই এই ভিডিও শেষ অবধি দেখবেন। তবে যারা এই ভিডিওটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তীকালে জিওপলিটিক্যাল বিভিন্ন ভিডিওর জন্য আপডেট সংগ্রহ করবেন। জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদীর একাধিক বিষয় আলোচনা হয়েছে, তবে অত্যন্ত গুরুত্ব সহকারে আমি বিভিন্ন চুক্তি পড়ার পর আমার মনে হচ্ছে এমন একটি ডিল এই সফরে নরেন্দ্র মোদী করে দেশে ফিরেছেন যা ভারতবর্ষের ইকোনমিক্যাল স্ট্রাকচার এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে 1000 গুণ বাড়িয়ে দিতে পারে। দুই দেশ নিজেদের মধ্যে ইউএস স্পেস ফোর্স সেমিকন্ডাক্টর চিপ তৈরি করার একটি পরিকল্পনা করেছেন এবং চুক্তি করে এসেছেন। চুক্তি মারফত ভারতবর্ষের একটি জায়গায় এই সেমিকন্ডাক্টর এই যে চিপ এটি তৈরি হবে। মনে রাখতে হবে এটি ইন্ডিয়ার কিন্তু ফার্স্ট ন্যাশনাল সিকিউরিটি সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট। দেখুন, ন্যাশনাল সিকিউরিটির ফার্স্ট বলা হচ্ছে, এর আগেও কিন্তু সিকিউরিটি পারপাসে এই সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন এই যে চিপ এটা কিন্তু ভারত ব্যবহার করত, কিন্তু পুরোটাই কিন্তু ভারত বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করত, যার জন্য ভারত প্রায় বছরে 8000 কোটি টাকার বেশি খরচ করত। কিন্তু আমেরিকার সঙ্গে এই চুক্তি হওয়ার ফলে ভারত কিন্তু আগামী 2 বছরের মধ্যে এই যে সেমিকন্ডাক্টর চিপ তা মেক ইন ইন্ডিয়া প্রসেসে কিন্তু ভারতেই তৈরি করবে। আরও উল্লেখযোগ্য বিষয় হলো সেই 8000 কোটি টাকা যা কিনা ভারত বিভিন্ন দেশ থেকে এটি রপ্তানি বা আমদানি করতে ব্যবহার করত, তা কিন্তু ভারতবর্ষ এবার অন্যান্য বিভিন্ন দেশেও কিন্তু বিক্রি করতে পারবে। অর্থাৎ এই একটি চুক্তি ভারতের সামরিক শক্তিকে যেমন সুগঠিত করলো, ঠিক সেরকমভাবে পাশাপাশি ভারতের যে অর্থনৈতিক পরিকাঠামো সেটিকেও কিন্তু 2 বছরের মধ্যে আমূল বদলে দিতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এবার বলি এই যে ইউএস কিভাবে এই সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে ভারতবর্ষকে সাহায্য করবে। প্রাথমিকভাবে ভারতবর্ষের একটি জায়গায় এই রকম একটি কারখানা কিন্তু তৈরি করা হবে। সেখানে ইউএস প্রধানত 6টি সেন্টার তৈরি করবে। 1 নম্বর টেস্টিং সেন্টার, সেন্টার ওয়ার্ক এক্সিলেন্স সেন্টার, ডিজাইন সেন্টার, ফ্যাব্রিকেশন ইউনিট এবং আরও 2টি যেখান থেকে ম্যানেজমেন্টকে কন্ট্রোল করতে পারবে ইউএস। অর্থাৎ ইউএসের এক্সিলেন্স এবং ব্রিলিয়ান্ট বিজ্ঞানীরা ভারতবর্ষে এসে এই টাইপের সেন্টারগুলো তৈরি করে বিভিন্ন পদ্ধতিগত এবং বিভিন্ন ব্লুপ্রিন্টকে মেনে এই রকম সেমিকন্ডাক্টর চিপ কিন্তু ভারতবর্ষকেই তারা তৈরি করবে। এই ধরনের চিপ ভারতবর্ষটি কোথায় কোথায় ব্যবহার করতে পারে মাথায় রাখতে হবে। এই ধরনের চিপ ডিফেন্স ওরিয়েন্টেড জায়গায় কিন্তু বিপুল পরিমাণে ব্যবহার করার পরিকল্পনা করেছে ভারতবর্ষ। এই ধরনের ব্লুপ্রিন্ট অর্থাৎ এই সেমিকন্ডাক্টর চিপ কিন্তু মিসাইল যে মিশন সিকার্সে ব্যবহার করা হয়, স্পেস সেন্সার্সে ব্যবহার করতে পারবে, ফাইটার জেটে ব্যবহার করতে পারবে, মিলিটারি যে র্যাডার্স সেখানে ব্যবহার করা যেতে পারে এবং পরবর্তীকালে যে মিসাইল সিকার্স হবে, যেগুলো অন্ধকারে দেখবেন যে হেলমেটের মধ্যে নীল লাইট পড়া হয়,
ওই হেলমেটের বিভিন্ন কিন্তু মিসাইল শিকার হিসাবে এই লাইট কিন্তু ব্যবহার করা যেতে পারে। এবং পরবর্তীকালে এই চিপ তৈরি হওয়ার পর আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া এবং বিভিন্ন বিদেশের দেশে কিন্তু ভারত এই চিপকে রীতিমতো বিক্রি করতে পারবে। এর আগে মাল্টি চিপ ফ্যাব্রিকেশন ইউনিট ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে তৈরি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আলটিমেটলি আমেরিকার সহায়তায় আগামী 2 বছরের মধ্যে এই পুরো প্রজেক্টটি করা হবে, এই রকমই চুক্তি করে এসছেন বাইডেনের সঙ্গে নরেন্দ্র মোদী। প্রাথমিকভাবে উত্তরপ্রদেশের জেবের এই জায়গাটিকে কিন্তু সিলেক্ট করা হয়েছে। নিঃসন্দেহে জেবের একটি প্রগতিশীল একটা জায়গা ভারতবর্ষের, কারণ এখানকার যে জায়গা তা অন্যান্য জায়গার থেকে অনেক বড় একটা স্পেস কিন্তু ভারত এখানে পাবে। এবং এই জেবের এই সম্প্রতিকালে একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হচ্ছে, ফলে এই ধরনের চিপ তৈরির ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি এই জেবেরে তৈরি হয়, তাহলে কিন্তু এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাকেও ভারত পরবর্তীকালে বিদেশের বিভিন্ন সরঞ্জাম আমদানি রপ্তানিতে ব্যবহার করতে পারবে। মানে আক্ষরিক অর্থে একটা কারখানাকে সামনে রেখে উত্তরপ্রদেশের জেবার নামক একটা জায়গাকেও কিন্তু নতুন দিশা দেখাতে চাইছে ভারতবর্ষ। পরবর্তীকালে মনে রাখতে হবে এই এই পুরো প্রসেসটা তৈরি হতে 2 থেকে 3 বছর কিন্তু সময় লাগবে। আর এই 2-3 বছরের মধ্যে ভারতের যে ডিফেন্স বাজেট সেটি কিনা $100 বিলিয়ন কিন্তু পৌঁছাবে। এবং $100 বিলিয়ন যদি ডিফেন্স বাজেট পৌঁছায়, তাহলে এই মেক ইন ইন্ডিয়া প্রজেক্টগুলো তৈরি করতে পরবর্তীকালে ভারত সরকার বেসরকারি এবং সরকারি বহু ভারতীয় কোম্পানি এবং বহু ভারতীয় ছেলেদের কিন্তু কর্মসংস্থানেও কাজে লাগাতে পারে। এর আগেও একটা কথা মাথায় রাখতে হবে, রাশিয়ার সঙ্গে ভারতের কিন্তু একাধিক অস্ত্র চুক্তি আছে। অর্থাৎ রাশিয়া থেকে আপনারা জানেন ব্রহ্মাস্ত্রর মতো মিসাইলও কিন্তু রাশিয়া থেকে ভাড়া নিয়েছিল ভারতবর্ষ। কিন্তু বর্তমানে এই চিপ এই যে তৈরি করা এবং এই চিপ ইম্পোর্ট বা এক্সপোর্ট করা, এই চুক্তিটি রাশিয়ার সঙ্গে করার জন্য বিভিন্ন কারেন্সিগত বাধা কিন্তু ভারতবর্ষ এর আগেও অতীতে ফেস করেছে। ফলে সব দিক বিবেচনা করেই ভারতবর্ষ এই আমেরিকার সঙ্গে এই সেমিকন্ডাক্টর চিপ তৈরির এই প্রজেক্টটি কিন্তু অবশেষে গ্রহণ করলো। এবার আসি বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের এই আমেরিকা সফর নিয়ে। বিশ্বাস করুন, এখানের কিছু ছবি এবং ভিডিও আমাকেও রীতিমতো চমকে দিয়েছে। শেখ হাসিনা যখন বাংলাদেশের মসনদে ছিলেন, তখন আমেরিকার সঙ্গে কিন্তু এই আতিথেয়তা বাংলাদেশে ছিল না। উল্টে সেন্ট মার্টিনস দ্বীপকে নিয়ে আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে গেছিলেন শেখ হাসিনা। এই সেন্ট মার্টিনস দ্বীপ কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে এটা দেখতেই পারেন। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মসনদে আসেন। স্বয়ং শেখ হাসিনা অভিযোগ করে গেছিলেন এর পিছনে আমেরিকা এবং বিদেশি শক্তির কিন্তু প্রত্যক্ষ যোগাযোগ ছিল, অর্থাৎ হাসিনাকে মসনদ থেকে সরিয়ে দেওয়ার পিছনে আমেরিকা সরাসরি ইনভলভ ছিল। কিন্তু মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর আমেরিকায় গিয়ে যে আতিথেয়তা পেল, তা কিন্তু এই জল্পনাকে ফের একবার উস্কে দিতে বাধ্য। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে স্টেজের মধ্যে জো বাইডেন বা ক্লিন্টনের সঙ্গে যেরকম আলিঙ্গন করার ছবি আমাদের সামনে হলো, তা নিঃসন্দেহে কিন্তু নজিরবিহীন এবং বাংলাদেশের ইতিহাসের জন্য ঐতিহাসিকও। মোহাম্মদ ইউনূসের আমেরিকা সফরের আগে এই যে ইউরোপিয়ান মিডিয়া এবং আমেরিকান মিডিয়া এই সফরটিকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করতে শুরু করেন এবং ইউনেস্কোকে কার্যত স্বর্ণযুগের নায়ক হিসাবে বিভিন্ন জায়গায় চিহ্নিত করা হয়। আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিক্স এ বিষয়ে একটি কভার স্টোরিও প্রকাশ করে, যার হেডিং ছিল বাংলাদেশ বিগেইন এগেইন, অর্থাৎ বাংলাদেশের নতুন করে একটা শুরু হতে চলেছে। সেখানে তারা একটা ছবিও ব্যবহার করে, যেটি ছাত্র আন্দোলনের সময় তোলা একটি বাংলাদেশের ছবি, কিন্তু সেই অরিজিনাল ছবিতে দেখা গেছিল ফিলিস্তাইনের একটি পতাকা। যদিও দ্য ইকোনমিক্স সেই পতাকাটিকে এডিট করে কভার স্টোরিতে লাগায়, কারণ ফিলিস্তাইনের পতাকা ব্যবহার করা বাংলাদেশের হয়তো অ্যালাউ, কিন্তু বিশ্বের একাধিক দেশ স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু এটা আইনত অপরাধের জায়গাও এক একটা জায়গা কিন্তু নেয়। যাই হোক, এবার আসল কথায় ফিরি। এই ইকোনমিক্সের মতো যে মিডিয়া, তারা এই বাংলাদেশের উপদেষ্টার আমেরিকা সফরকে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখায়, তাতে বিশ্বের বিভিন্ন দেশও কিন্তু এই পুরো বিষয়টায় একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে গিয়ে পৌঁছে দেয়। এর ফলে স্টেজের উপর মোহাম্মদ ইউনূস কিন্তু পরবর্তীকালে ওঠেন। এই ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে জো বাইডেন জেনে শুনেই কিন্তু মোহাম্মদ ইউনূসকে স্টেজে ডাকেন এবং তারপর যে ঘটনা ঘটে তা বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, বিশ্বের ইতিহাসেও কিন্তু এক নজিরবিহীন। এবং আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের ইতিহাস যদি কোনোদিন লেখা হয়, এই ঘটনাকে প্রাধান্য দিয়েই লিখতে হবে। কারণ বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীকে স্টেজের উপর আমেরিকান কোনো প্রেসিডেন্ট এভাবে ডেকে আলিঙ্গন করে এতটা সময় দিয়ে কথা বলার সুযোগ দিচ্ছেন, তা নিঃসন্দেহে ইতিহাসে কিন্তু দেখা যায়নি। কি হলো আপনারা ভিডিওটা একবার দেখুন। And this is the responsibility we take together, and you will be here with us in that dream, making that dream.
They just look like any other young person. You will not recognize them. But when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others. But that's how he's recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. So you can't catch one and say, okay, it's over. It's not over. So it's completely diverse. When they speak, the language is something, it inspires any young person anywhere, any person anywhere in the world. These are the guys. Let's give them a big applause. So this is the Bangladesh. They are the one creating the new version of Bangladesh. এই ভিডিওতে ইউনিস অত্যন্ত গুরুত্ব সহকারে কিছু কথা বলেন। শুধু ইউনিস নয়, তিনি স্টেজের উপর এই অনুষ্ঠানে উপস্থিত থাকা বিভিন্ন ছাত্র সমন্বয়কদেরও ডেকে নেন। এই ভিডিওটি আপনারা নিঃসন্দেহে দেখলেন। শুধুমাত্র ইউনিস নয়, ইউনিসের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন ছাত্র সমন্বয়কদের 2-3 জন বিভিন্ন ছাত্ররা, এবং ইউনিস সারা স্টেডিয়ামে উপস্থিত ক্রাউডদের সামনে সেই সমন্বয়কদের কিন্তু পরিচয় করিয়ে দেয়, এবং তিনি যে কথাগুলো বলেন তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এই কথাগুলো বলার জন্য তিনি বলেন, এই ছাত্র আন্দোলন অত্যন্ত ডিজাইনড এবং প্ল্যানিং, অর্থাৎ এই ছাত্র আন্দোলন অত্যন্ত সংগঠিতভাবে করা হয়েছিল, এবং পাশে দাঁড়ানো এক সমন্বয়ককে দেখিয়ে তিনি বলেন এর পুরোটাই কাণ্ডারি কিন্তু এই ছাত্রটি। পরবর্তীকালে আমেরিকানরা যা ঘোষণা করেছে তাতে নিঃসন্দেহে ভারতেরও ঘুম উঠতে বাধ্য। তারা বলেছেন বাংলাদেশ সরকারকে তারা 100% সমর্থন করবে ভবিষ্যতে, কারণ বাংলাদেশ সরকারের যে ঋণ এবং বাংলাদেশ সরকারের যে বর্তমান অর্থনৈতিক পরিকাঠামো, তাতে যদি আমেরিকারা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে তাহলে কিন্তু বাংলাদেশ সরকার এখান থেকে ঘুরে দাঁড়াতে বাধ্য। পরবর্তীকালে এই বাংলাদেশের জন্য আমেরিকা কি ঘোষণা করেছে শুনবেন, শুনলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশের প্রধান সমস্যা রোহিঙ্গা সমস্যা, অর্থাৎ বাংলাদেশে মায়ানমারি অনুপ্রবেশকারীর সমস্যা, সেই রোহিঙ্গা সমস্যা মেটাতে আমেরিকা কিন্তু বাংলাদেশকে $119 মিলিয়ন সাহায্য করবে। পরবর্তীকালে যদি আমেরিকা তাদের সামরিক ঘাঁটি এই বাংলাদেশ এবং সেন্ট মার্টিনস দ্বীপে বসাতে চায় তাহলে কিন্তু বাংলাদেশ না করার জায়গাতে আর থাকলো না। মনে রাখতে হবে এই সেন্ট মার্টিনস দ্বীপে কিন্তু অবাধ যাতায়াত ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে ইউনিস সরকার। তারা বলেছে পরিবেশগত কিছু বাধা আছে। মনে রাখতে হবে চীন কিন্তু একইভাবে ঋণ দিয়ে বিভিন্ন দেশকে কিন্তু রীতিমতো কন্ট্রোল বা কবজায় নিয়ে নেয়। আমেরিকাও কি সেই ফান্ডা বা এই ফন্দি হাঁটছে বাংলাদেশের সঙ্গে, এই প্রশ্ন থাকলো। তবে এই বিতর্কের এখনো কোনো অবকাশ এসেছে বলে আমার মনে হয় না, কারণ যেভাবে আমেরিকানরা মোহাম্মদ ইউনুসকে ওয়েলকাম করেছে, যেভাবে সম্মান দিয়েছে, সেই ইতিহাস কিন্তু এই সময়টাকেই মনে রাখবে। তবে ভবিষ্যতের কথা ভাবলে কিছুটা কিন্তু শিহরিত হতেই হচ্ছে। আপনারা জানাবেন কমেন্টে আমেরিকার এই ছলনার পিছনে কি বাংলাদেশের ভবিষ্যতের কিছু কালো অধ্যায় লুকিয়ে থাকতে পারে? নিঃসন্দেহে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।